বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা ফিজিক্স সেকেন্ড পার্টের প্রথম অধ্যায় যেটা তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স এটা পড়তেছিলাম। তো যে পর্যন্ত আমরা শেষ করছিলাম সেটা হচ্ছে গতদিন তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দেন প্রথম সূত্রের যে ডিডব্লিউ পার্টটা এটাকে আমরা ডিরাইভ করছিলাম, ডিডব্লিউ ইকুয়াল পিডিভি। তো আমরা আজকে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের পর থেকে শুরু করব। এখানে বিভিন্ন অ্যাপ্লিকেশনস আছে, এগুলো দেখবো। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আপেক্ষিক তাপ, এগুলো আমরা পড়বো। দেন যদি সময় থাকে তাহলে আরো আমরা কৃতকাজ ওই পার্টটাতেও চলে যাবো। হ্যাঁ, তো শুরু করা যাক। তোমরা খাতা কলম নিয়ে বসো, আমরা শুরু করি। আচ্ছা, তো আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র যেটা ছিল সেটা মনে আছে আশা করি। সেটা ছিল কোন একটা সিস্টেমে যদি ডিগ্রি পরিমাণ তাপ সরবরাহ করা হয় তাহলে এই তাপের একটা অংশ অন্তঃস্থ শক্তি বৃদ্ধিতে কাজ করবে আর বাকি অংশ বহিঃস্থকৃত কাজ করবে। অর্থাৎ ডিডব্লিউ ইকুয়াল আমরা লিখছিলাম কত, ডিইউ প্লাস হচ্ছে ডিডব্লিউ এর প্রকাশ করতে। এটা কিভাবে লেখা যায় যে ডেল কিউ ইকুয়াল ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ এভাবে লেখা যায়। যাই হোক, আমি এখানে ডি কিউ দ্বারা বুঝিয়েছিলাম কি সরবরাহকৃত তাপ শক্তি, আর ডিইউ দ্বারা বুঝিয়েছিলাম অন্তঃস্থ শক্তি, আর ডিডব্লিউ দ্বারা বুঝিয়েছি বহিঃস্থকৃত কাজ। তো এখানে আমরা ডিডব্লিউ সমান সমান পাইছিলাম কি পিডিভি। এটাকে ভাবে লিখছিলাম আমরা ডিকিউ সমান সমান ডিইউ প্লাস পিডিভি। ডিডব্লিউ এর জায়গায় আমরা পিডিভি লিখছিলাম, আর কি ডিরাইভ করছিলাম। তো এখানে ডিকিউ কে আরো কোনোভাবে লেখা যায় কিনা, ডিইউ কে আরো কোনোভাবে লেখা যায় কিনা, এগুলো আমরা শিখবো আজকে ইনশাআল্লাহ। তো যে এটার বিভিন্ন অ্যাপ্লিকেশনস আমরা দেখব। তো ডিডব্লিউ ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডব্লিউ, তারপরে প্রথম সূত্রটার বিভিন্ন অ্যাপ্লিকেশনস ডিপেন্ড করবে থার্মোডাইনামিক কোঅর্ডিনেট বা তাপগতীয় স্থানাঙ্ক এগুলোর উপরে। তাপগতীয় স্থানাঙ্ক আমরা কি কি জানি? তাপগতীয় স্থানাঙ্ক লিখি আমরা তাপগতীয় স্থানাঙ্ক। তাপগতীয় স্থানাঙ্ক আসলে কি? এটার উপরে আসলে সিস্টেমের অবস্থা ডিপেন্ড করে। তাপগতীয় স্থানাঙ্কগুলো কি ছিল? পিভিটি, মূলত এই তিনটা। এটা আমরা কি কিউ, প্রেসার, ভলিউম, টেম্পারেচার আর তাপ শক্তি কিউ। তো এখানে এই চারটার মধ্যে কোন একটা স্থির থাকবে, এই চারটার মধ্যে কোন একটি স্থির বা ফিক্সড, বাকি তিনটি ভেরিয়েবল। একটা ফিক্স থাকবে, বাকিগুলো পরিবর্তনশীল হবে আর কি। তো আমি প্রক্রিয়াগুলো বলতে পারি এরকম ভাবে যে চারটি প্রক্রিয়া আমি যখন টপিক আলোচনা করছিলাম তখন বলছিলাম চারটা প্রক্রিয়ার মধ্যে এক নম্বর প্রক্রিয়া আমরা বলতে পারি, যদি আমি প্রেসার কনস্ট্যান্ট রাখি, এটাকে বলবো আমরা সমচাপ প্রক্রিয়া। ইংলিশ টার্ম এভাবে বলা যায় যে আইসোবারিক প্রসেস। তারপরে যদি এই চারটা স্থানাঙ্কের মধ্যে যদি ভলিউম কনস্ট্যান্ট থাকে তাহলে সেটাকে বলতে পারি আমরা সম আয়তন প্রক্রিয়া বা আইসোকোরিক প্রসেস। দেন হচ্ছে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে লিখব সমষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস। and then রুদ্ধতাপীয়, এটা হচ্ছে যদি কিউ কনস্ট্যান্ট থাকে তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা এডিয়াবাটিক প্রসেস। তো এই চারটা প্রক্রিয়া আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। ফার্স্টে দুইটা আলোচনা করব, দেন বিভিন্ন ধরনের আপেক্ষিক তাপ পড়ার পরে দেন লাস্ট সর্বশেষ এই দুইটা প্রক্রিয়া আমরা আলোচনা করব। তো এখানে সমচাপ প্রক্রিয়া আইসোবারিক প্রসেস, এখানে আসলে নামের মধ্যে এটা সংজ্ঞা আছে। হ্যাঁ, যেখানে সমচাপ মানে কি প্রেসার কনস্ট্যান্ট। এটাকে তুমি এভাবে বলতে পারো যে প্রেসার কনস্ট্যান্ট হইলে আমরা এভাবে লিখতে পারি প্রেসার কনস্ট্যান্ট মানে ডেল পি বা ডিপি ইকুয়াল কত হবে? 0। ডিপি মানে হচ্ছে প্রেসারের পরিবর্তন, এটা বোঝায়। আইসোকোরিক বা সমায়তন তার মানে আয়তন কনস্ট্যান্ট, তুমি এটা লিখতে পারো এখানে ডিভি ইকুয়াল 0। এই প্রক্রিয়া ডিভি ইকুয়াল 0। সমষ্ণ তার মানে সমান টেম্পারেচার থাকবে, তাপমাত্রা পরিবর্তন হবে না, তাহলে এখানে ডিটি ইকুয়াল হবে 0।
আর রুদ্ধতাপীয় এর মানে কোনো তাপের আদান প্রদান হবে না, তাপকে রুদ্ধ করে দিবে এই প্রক্রিয়ায়। তো এখানে মানে এই সিস্টেমের ক্ষেত্রে আমরা বলতে পারবো dq ইকুয়াল হচ্ছে কত 0। সিস্টেমের ক্ষেত্রে আমরা এখানে dq ইকুয়াল 0 লিখবো আর কি রুদ্ধ প্রক্রিয়ার ক্ষেত্রে। এই তো আলোচনা করি, আমি এই দুইটা প্রক্রিয়া আলোচনা করি। সমচাপ লিখে ফেলেন আপনারা। আচ্ছা, এক নম্বর সমচাপ প্রক্রিয়া। বলছিলাম কি আইসোবারিক প্রসেস। তো এখানে আসলে এই নামটার মধ্যেই এটা সংজ্ঞাটা বলে দেওয়া আছে, সমচাপ বা কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। তো এখানে এভাবে বলতে পারো যে প্রক্রিয়ায় সিস্টেমে, সংজ্ঞাটা এভাবে লিখে রাখতে পারো, যে প্রক্রিয়ায় সিস্টেমে চাপের পরিবর্তন হয় না তাকে সমচাপ প্রক্রিয়া বলে। ঠিক আছে, আমি আবার বলতেছি, যে প্রক্রিয়ায় সিস্টেমে চাপের কোনো পরিবর্তন হয় না তাকে সমচাপ প্রক্রিয়া বলে। তো সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমি এখানে লিখছিলাম কি একটু আগে ডেল পি অথবা ডিপি, ডেল পি ইকুয়াল 0 অথবা ডিপি ইকুয়াল 0, একই কথা, তাহলে চাপের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ সিস্টেমে এরকম ভাবে তাপ সরবরাহ করা হবে, যদি সিস্টেমটা এরকম একটা সিলিন্ডার, এখানে তোমার একটা ফ্রিকশনলেস পিস্টন আছে, যে পিস্টনটা মুভ করতে পারে ইজিলি। ঠিক আছে, আর এখানে যদি তাপ সরবরাহ করা হয়, তো এখানে এমন ভাবে তাপ সরবরাহ করবা যেন এই সিস্টেমের চাপটা সমান থাকে। তো তাপ দিলে চাপ বৃদ্ধি পেতে যাবে, অর্থাৎ এখানে আয়তনটা এমন ভাবে বৃদ্ধি পাবে, অর্থাৎ এমন ভাবে কাজ হবে যেন প্রেসারটা ভিতরে কনস্ট্যান্ট থাকে। আমি কনসার্ন হচ্ছে এখানে প্রেসার নিয়ে, প্রেসারটা অবশ্যই কনস্ট্যান্ট থাকতে হবে। ঠিক আছে, আর প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে বাকিগুলো ভেরিয়েবল হবে। বাকিগুলো মানে কোনগুলো বলতেছি আমি, ভলিউম, টেম্পারেচার, কিউ, এগুলো চেঞ্জ হবে, প্রেসার কনস্ট্যান্ট থাকবে। এটা ফিক্সড, পি হবে ফিক্সড, আর এগুলো ভেরিয়েবল হবে। এই প্রক্রিয়ার ক্ষেত্রে এগুলো হবে পরিবর্তনশীল, এগুলো পরিবর্তনশীল হবে, পরিবর্তনশীল। যাই হোক, তো এখানে এই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এখানে আমি এটা অ্যাপ্লাই করতে পারি। এখানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এই প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি দাঁড়াবে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি কত, ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। এখানে ডিকিউ থাকবে, এখানে ডিইউ থাকবে, ডিডব্লিউ থাকবে, এটা লিখলাম পিডিভি। ঠিক আছে, আচ্ছা, তো এখানে এই ক্ষেত্রে কি তো কাজটা, ডিডব্লিউ ইকুয়াল পিডিভি। আর এভাবে দেখানো যায় ডিডব্লিউ ইকুয়াল আমরা জানি কত, পিডিভি। এটা কিভাবে ইন্টিগ্রেশনের মাধ্যমে লিখছিলাম আমরা, ডব্লিউ ইকুয়াল ইন্টিগ্রেশন অফ পিডিভি। এখানে ভলিউম হচ্ছে v1 থেকে v2। প্রেসারটা যেহেতু কনস্ট্যান্ট, এটা বাইরে নিয়ে আসা যায়, প্রেসার কনস্ট্যান্ট dv, ইন্টিগ্রেশন বাইরে নিয়ে আসলাম v1 থেকে v2। তো dv কে ইন্টিগ্রেশন করলে হবে কি v, বলে v1 থেকে v2। তো ইন্টিগ্রেশন করতে জানো, এটা লেখা যাবে কত, p ইনটু v2 মাইনাস v1। অর্থাৎ সমচাপ প্রক্রিয়ায় কৃতকাজ w ইকুয়াল p ইনটু ভলিউমের চেঞ্জ, অর্থাৎ p ইনটু v2 মাইনাস v1। ঠিক আছে, এই হচ্ছে সমচাপ প্রক্রিয়া। তো এরপরে যে প্রক্রিয়া 2 নম্বর প্রক্রিয়াটা ছিল, আচ্ছা এখানে যদি গ্রাফ নিয়ে বলি তাহলে একটু বলা যায় যে আমি যদি এই সমচাপ প্রক্রিয়ার গ্রাফ রিপ্রেজেন্ট করি, p বনাম v গ্রাফটা কিরকম হবে। প্রেসার, ভলিউম, আমি বললাম যে সমচাপ, চাপ সমান হবে, তো ভলিউমের চেঞ্জ হবে, চাপটা সমান থাকতে হবে। তাহলে গ্রাফটা কিরকম হবে, গ্রাফটা এরকম দেখো, যে ভলিউম বাড়তেছে কিন্তু চাপ কিন্তু নির্দিষ্ট মানে আছে, তো চাপের কোনো পরিবর্তন হইতেছে না। অর্থাৎ এই যে গ্রাফটা p বনাম v গ্রাফ, এটা সমচাপ প্রক্রিয়া রিপ্রেজেন্ট করতেছে। এখানে তুমি বলতে পারো যে p বনাম v গ্রাফ অন্য গ্রাফ কিরকম হবে, v বনাম t গ্রাফটা কিরকম হবে, এটা তোমরা দেখতে পারো, একটু চিন্তা করে দেখো v বনাম t গ্রাফটা কেমন হয়। v বনাম t, তোমরা চিন্তা করতে পারো এগুলা কি হবে, আমাকে পরে জানাবো। 2 নাম্বার হচ্ছে সম আয়তন
সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়া এটাকে আমরা বলি ইংলিশটা আমরা মনে রাখো, চেষ্টা করবো আর কি। আইসোকোরিক প্রসেস। আগেরটা ছিল কি সম চাপ প্রক্রিয়া, আইসোবারিক মানে প্রেসার। এখানে আইসো মানে হচ্ছে সম, আইসো হচ্ছে এটা হচ্ছে সম, আর বলি এটা হচ্ছে আয়তন, আয়তনিক আর কি। যাই হোক, এটাকে ভাবে বলা যায় যে সম আয়তন, এটাকে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস এভাবে বলতে পারতাম না। তো সম আয়তন প্রক্রিয়া কি হবে এভাবে বলা যায়, সম আয়তন মানে কি আয়তন সমান থাকবে সব সময়, মানে আয়তনটা ভলিউমটা ফিক্সড থাকবে, অর্থাৎ আমি বলতে পারি ভলিউমের পরিবর্তন অর্থাৎ ডিভি ইকুয়াল হচ্ছে 0। এক্ষেত্রে লিখছিলাম প্রথমে যে ডিভি ইকুয়াল কত, যেমন ভলিউমের পরিবর্তন হবে না। তো সংজ্ঞাটা এভাবে লিখে রাখতে পারো যে প্রক্রিয়ায় সিস্টেমে আয়তনের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ আয়তন ধ্রুব থাকে, তাকে সম আয়তন প্রক্রিয়া বলে। তো সম আয়তন প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার পদসূত্রটা এরকম দাঁড়াবে, সম আয়তন প্রক্রিয়া তাপগতিবিদ্যার পদসূত্র থেকে আমি জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি কি ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। তো এখানে ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ সমান সমান আমরা জানি কত পিডিভি। তো ডিকিউ সমান সমান ডিইউ প্লাস, যেহেতু ভলিউমের কোনো পরিবর্তন হবে না তাহলে ডিভিটা কত হবে, ডিভিটা হবে 0। এখানে কি দেওয়া হলো, ডিকিউ সমান সমান ডিইউ বক্স করে রাখবে এটাকে। সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে অনলি সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে ডিকিউ সমান সমান কি ডিইউ, অর্থাৎ তুমি যে তাপটা সরবরাহ করবা পুরোটাই ওই সিস্টেমের ভিতর যে গ্যাস, ওই গ্যাসটা পুরোটাই গরম হওয়ার জন্য কাজ করবে বা অন্তঃস্থ শক্তি বৃদ্ধি হওয়ার জন্য কাজ করবে। আমি যদি বলি এরকম আর কি সিস্টেমটা, যে এই সিস্টেমের ভলিউমটা কনস্ট্যান্ট আটকানো হয়েছে আর কি। এখানে গ্যাস আছে, তুমি যদি এখানে ডিকিউ পরিমাণ তাপ সরবরাহ করো তাহলে জাস্ট আয়তন পরিবর্তন হবে না, এই পুরো তাপ শক্তিটাই যেটা তুমি সরবরাহ করবা এই পুরোটাই কাজ করবে অন্তঃস্থ শক্তি বৃদ্ধিতে। তো সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি বললাম, ডিকিউ সমান সমান ডিইউ, এখানে কোনো ডিডব্লিউ থাকবে না, কারণ এটা গ্যাস যদি প্রসারিত না হয় বা সংকুচিত না হয় তাহলে আমরা জানি যে কৃতকাজ থাকবে না, কৃতকাজ 0। ঠিক আছে, কিন্তু একটু আগে যেটা দেখছিলাম সমচাপ প্রক্রিয়ায় ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, দুইটা পার্ট তোমার তিনটা বাড়ি ডিকিউ থাকবে, ডিইউ থাকবে, ডিডব্লিউ থাকবে। ঠিক আছে, এখানে ডিকিউ সমান সমান ডিইউ হবে কারণ এই পার্টটা 0। ওকে, তো যেন মনে থাকে আমাদের পরবর্তীতে আবার কাজে লাগবে। তো আমরা এখন পড়বো বিভিন্ন ধরনের আপেক্ষিক তাপ। ঠিক আছে, আমি এটা মুছে ফেলি। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস বলতাম যে গ্রাফটা এখানে কেমন হবে। হ্যাঁ, আগে যেটা দেখালাম যে পিভি গ্রাফটা প্রেসার বললাম ভলিউম সম আয়তন প্রক্রিয়া এরকম হবে, আয়তনটা কনস্ট্যান্ট, আয়তন কনস্ট্যান্ট থাকবে, প্রেসার চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে এরকম হবে আয়তন কনস্ট্যান্ট, হ্যাঁ আয়তন কনস্ট্যান্ট, প্রেসার চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এরকম। নেক্সট টপিক, বিভিন্ন ধরনের আপেক্ষিক তাপ। তো এক নম্বর হচ্ছে বিভিন্ন বস্তু আপেক্ষিক তাপ, আমরা যদি বলি স্পেসিফিক হিট। তো আপেক্ষিক তাপ এটা সম্পর্কে তোমরা আগে পড়াশোনা করছো, আমি একটু বলি যে তুমি একটা বস্তুকে যদি উত্তপ্ত করো, তুমি যদি সেখানে হিট দাও তাহলে এটা আসলে ডিপেন্ড করবে তার কি জিনিসের উপরে, তার উপাদানের উপরে ডিপেন্ড করে, এই উপাদানের জন্য এটা আসে আপেক্ষিক তাপ। তারপর আবার তার ভরের উপর ডিপেন্ড করে, আর তুমি কত তাপমাত্রা বৃদ্ধি করতে চাও তার উপর ডিপেন্ড করে। অর্থাৎ বলতে পারি এরকম ভাবে যে আমি বলতে পারি যে তাপ শক্তি কি পরিমাণ লাগবে এটা ডিপেন্ড করবে, এটা প্রপোর্শনালিটি কি ভরের উপর ডিপেন্ড করবে, ভরের সমানুপাতিক, ভর যত বেশি হবে তা বেশি পরিমাণ তাপ দিতে হবে। তারপর আবার বলতে পারি যে তাপমাত্রা পরিবর্তনের সমানুপাতিক, তাপমাত্রা পরিবর্তনকে আমরা ডিটি দ্বারা প্রকাশ করতে পারি, এখানে বলে কিউ প্রপোর্শনাল টু ডিটি। অর্থাৎ যত তাপমাত্রা বৃদ্ধি করতে চাবা তুমি তত বেশি তাপ দিতে হবে, তোমার সরবরাহ করতে হবে। তাহলে এটাকে একসাথে লিখলে আমরা বলতে পারি এরকম ভাবে যে কিউ প্রপোর্শনাল টু কম্বাইন্ড হবে কিউ প্রপোর্শনাল টু এম ইনটু ডিটি। হ্যাঁ, এখানে কিউ ইকুয়াল সমানুপাতিক যোগ আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে এস।
হ্যাঁ m ইনটু কত dt। এটা আসলে তোমার কি আপেক্ষিক তাপ, এটা আসল উপাদানের উপর ডিপেন্ড করে। এখান থেকে তুমি লিখতে পারো s ইকুয়াল কত, s ইকুয়াল q বাই m dt, হ্যাঁ m dt। এটা এইভাবে বলতে পারতাম আমরা, যেহেতু dq ইউজ করছি, dq এখানে কত dq প্রকাশ করি, এখানে dq লিখো, dq বাই m dt। আর এখানে যদি সংজ্ঞাটা লিখতে চাও এভাবে লিখো, আমি বলি তোমরা লিখে ফেলো। তো দরকার তোমরা পজ করে আবার ব্রেক দিয়ে লিখবা, কোনো সমস্যা নাই, আমি বলে যাই আর কি, যে 1 কেজি ভরের কোনো বস্তুর, আবার বলতেছি 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ শক্তি প্রয়োজন তাকে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলে। এখানে আমি যদি বলি যে m কেজি ভরের বস্তুর তাপমাত্রা dt পরিমাণ বৃদ্ধি করতে তাপ শক্তি লাগে কত dq, তাহলে 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে তাপ শক্তি লাগে কত dq বাই m dt। তো এটাকেই তো আমরা বললাম যে কি, যে এটাই তো পাইলাম আপেক্ষিক তাপ s ইকুয়াল dq বাই m dt। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার আপেক্ষিক তাপ s, আপেক্ষিক তাপের পরিমাণ। আমরা s এর একক জানি, আপেক্ষিক তাপের একক কি, একক হচ্ছে তাপ শক্তির একক হচ্ছে জুল, ভরের একক হচ্ছে কি কেজি, তাহলে জুল পার কেজি, আর তাপের একক হচ্ছে মোল, তো জুল পার কেজি পার মোল। আমরা বিভিন্ন ধরনের উপাদানের আপেক্ষিক তাপ জানি, যেমন পানির আপেক্ষিক তাপ ছোটবেলায় পড়ছি কি 4200 জুল পার কেজি পার কেলভিন। লিখতে পারি বলা যে SW কত ওয়াটারের, হ্যাঁ এখানে সাবস্ক্রিপ্ট দাও W মানে W ফর ওয়াটার, কত 4200 জুল পার কেজি পার মোল। S আইস কত 2100 জুল পার কেজি পার মোল। আমরা ব্যাপার শিখছিলাম এগুলো 2000, জাস্ট এগুলো তোমরা আগে পড়ছো, মনে করা দাও আর কি। তো দেন এরপরে যেটা করবো সেটা হচ্ছে তোমার ল্যাটেন্ট হিট, বা এটাকে বলে আমরা আপেক্ষিক সুপ্ত তাপ বা সুপ্ত তাপ। লিখো 2 নাম্বার দিয়ে বুঝলাম। সুপ্ত তাপ বা ল্যাটেন্ট হিট। তো সুপ্ত তাপ এটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করি, যে ছোটবেলা কোর্স হয়তো 19 মধ্যে ছিল সুপ্ত তাপ। সুপ্ত তাপ হচ্ছে এরকম যে একটা বস্তুর তুমি তাপমাত্রা পরিবর্তন করবা না, জাস্ট তার অবস্থার পরিবর্তন করবা। যেমন 0 ডিগ্রি বরফ, 0 ডিগ্রির আইসে কনভার্ট হবে, তাপমাত্রা পরিবর্তন হয় নাই, জাস্ট কি অবস্থার পরিবর্তন হয়েছে। অর্থাৎ এইভাবে বলতে পারো তোমরা যে 1 কেজি ভরের কোনো বস্তুর অবস্থান পরিবর্তন, 1 কেজি ভরের কোনো বস্তুর অবস্থার পরিবর্তন, এটা লিখে দেন 1 কেজি ভরের কোনো বস্তুর অবস্থার পরিবর্তন বলতে কি বুঝাইছি, অবস্থার পরিবর্তন বলতে বুঝাইছি বরফ থেকে পানি বা পানি থেকে বাষ্প। 1 কেজি ভরের কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ শক্তি প্রয়োজন তাকে ওই বস্তুর সুপ্ত তাপ বা ল্যাটেন্ট হিট বলে। তো সুপ্ত তাপকে আমরা L দ্বারা প্রকাশ করি। সুপ্ত তাপ কি, এটাকে যদি আমি সূত্রাকারে প্রকাশ করতে কিভাবে লিখতে পারি, এরকম আর কি, যে m কেজি, ধরো আর কি যে m কেজি ভরের বস্তু অবস্থার পরিবর্তন করতে তোমার তাপ লাগে কত dq, তাহলে 1 কেজি ভরের ক্ষেত্রে কত লাগবে dq বাই m। তাহলে এটাই হচ্ছে সুপ্ত তাপ। এই পরিমাণ সুপ্ত 1 কেজি ক্ষেত্রে এই পরিমাণ তাপ লাগে যেহেতু, তাহলে আমি বলতে পারি সুপ্ত তাপ L ইকুয়াল, সুপ্ত তাপকে আমরা L দ্বারা প্রকাশ করি, সুপ্ত তাপ L ইকুয়াল dq বাই m। সুপ্ত তাপ L ইকুয়াল dq বাই m। আর এখানে তুমি লিখতে পারো dq ইকুয়াল কত m ইনটু L, ঠিক আছে। তো এখানে L দুই ধরনের আছে, একটা হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, আর একটা হচ্ছে পানি বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। এই জিনিসগুলো তোমাদের আগে ছিল, লিখে দিই। এখানে আমরা বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ এটাকে প্রকাশ করি কি LF দ্বারা, LF এটা কত 336
336,000 জুল পার কেজি। আচ্ছা এখানে একক কি, এটা একক জুল পার কেজি, এর একক জুল, আর নিচে হচ্ছে কেজি, জুল পার কেজি, জুল পার কেজি এটা একক, ঠিক আছে। আচ্ছা তো আর হচ্ছে এলভি, এলভি হচ্ছে 2268, মানে হচ্ছে এলভি দ্বারা কি বুঝাইছি যে পানি বাষ্পীভবনের আপেক্ষিক সূত্র তাপ, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে যদি আমি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে পরিণত করতে চাই, তাহলে আমার প্রতি কেজির জন্য এই পরিমাণ 2268,000 এই পরিমাণ জুল তাপ শক্তি লাগবে, জুল পার কেজি। মোটামুটি এই ছিল আমার সূত্র তাপ। দেন এখন যেটা বলবো সেটা ইম্পর্টেন্ট খুব বেশি আমাদের এই চ্যাপ্টারের জন্য, এটাই মেন আসলে, যে তোমার মোলার আপেক্ষিক তাপ। হ্যাঁ লিখি আমি 3 নাম্বার দিয়ে, তোলা হয়েছে, ওকে নেক্সট। ধরে নিতেছি তোমরা আমার সামনে আছে আসলে, হ্যাঁ যাই হোক 3 নাম্বার দিয়ে লিখো, এটা হচ্ছে মোলার আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ। আসলে গ্যাসের ক্ষেত্রে আগে বস্তু বলছি না, এটা গ্যাসের ক্ষেত্রে যেটা মোল বলছি। তো মোলার আপেক্ষিক তাপ আমরা বলতে পারি মোলার স্পেসিফিক হিট, এটা আবার মোলার তাপ ধারণ ক্ষমতাও বলে এটাকে। এই নামগুলো প্রশ্ন যদি দেয় কনফিউজ হবে না। মোলার তাপ ধারণ ক্ষমতা, মোলার তাপ ধারণ ক্ষমতা, ইংলিশ নাম লিখে রাখতে পারো মোলার স্পেসিফিক হিট অথবা মোলার হিট ক্যাপাসিটি, মোলার তাপ ধারণ ক্ষমতা শিখে রাখতে পারলে ভালো। তো এখানে এটাকে কি দ্বারা প্রকাশ করি, এটাকে আমরা প্রকাশ করি সি দ্বারা। হ্যাঁ সি, আগেরটা ছিল কি এস, দেন ছিল এল, এটা হচ্ছে সি। তো মোলার আপেক্ষিক তাপ এটা বলতে আমরা কি বুঝি, আগে বলছিলাম এটা হচ্ছে কি, এটা গ্যাসের ক্ষেত্রে আসলে আমরা ভর কথাটা ইউজ করি না, আমরা মোল কথাটা ইউজ করি যে এত মোল গ্যাস, হ্যাঁ এটা সুবিধার জন্য। তো মোলার আপেক্ষিক তাপ বলতে এরকম ভাবে যে এক মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ শক্তি লাগে বা তাপ শক্তি প্রয়োজন। আমি আবার বলতেছি, 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ শক্তি প্রয়োজন তাকে ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলে, ঠিক আছে, তোমরা লিখে ফেলো। তো মোলার আপেক্ষিক তাপ কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে স্থির চাপে, কারণ গ্যাসের প্রেসার ভলিউম খুব র্যাপিডলি চেঞ্জ হয়, এই জন্য আমরা এগুলো বের করতে গেলে একসময় একটা স্থির রাখতে হয়, লাইনটা ভেরিয়েবল থাকবে আর কি। এই জন্য স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, এটা আমরা প্রকাশ করব সিপি। আর হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এটা হচ্ছে তোমার সি সাবস্ক্রিপ্ট ভি, এখানে পি ফর প্রেসার, ভি ফর ভলিউম আর কি। যাই হোক, তো এগুলা আমরা এখন ম্যাথমেটিক্যালি এগুলো দেখবো, হ্যাঁ যে সিপি সিভি কিরকম। তো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ সিপি, এটার যে সংজ্ঞায়িত করি কিভাবে বলবো, আগে যে সংজ্ঞা বললাম মোলার আপেক্ষিক তাপ, এটার মধ্যেই খালি স্থির চাপ কথাটা থাকবে। তো স্থির চাপে 1 মোল পরিমাণ কোন গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ শক্তি প্রয়োজন তাকে স্থির চাপে ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিপি বলে, ঠিক আছে। তো এটাকে সিপি কে যদি আমি প্রকাশ করি ম্যাথমেটিক্যালি, তাহলে কিভাবে প্রকাশ করা যায় দেখবো। বললাম যেটা, যে ধরলাম একটা গ্যাসের n মোল আছে, তো n মোল কোন একটা সিস্টেমে n মোল গ্যাস আছে, তো n মোল গ্যাসের তাপমাত্রা তুমি যদি ডিটি পরিমাণ বৃদ্ধি করতে যাও, ধরো তাপ শক্তি লাগে কত, ডিকিউ, তাহলে 1 মোলের ক্ষেত্রে কি পরিমাণ লাগবে, 1 মোলের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে তাপ শক্তি প্রয়োজন ডিকিউ বাই এনডিটি। এটাকে আমরা বলবো কি, স্থির চাপে যদি বলতে চাই তাহলে সিপি ইকুয়াল কত হবে, ডিকিউ বাই এনডিটি। এটা কিভাবে লেখা যায়, হ্যাঁ সাবস্ক্রিপ্ট পি, এটা দ্বারা বোঝায় যে স্থির চাপে আর কি। তো ডিকিউ বাই এনডিটি এটা ছিল একটু আগে যেটা বললাম মোলার আপেক্ষিক তাপ, সি ইকুয়াল ডিকিউ বাই এনডিটি। যদি আমি বলি স্থির চাপ, তাহলে এটা জাস্ট এখানে পি লিখে দিলে এটা দ্বারা বোঝা যাবে যে স্থির চাপে, এখানে লিখে দিতে পারো আর কি। আবার এরপর আরেকটা ছিল কি, স্থির আয়তনে,
আচ্ছা এটার একক নিয়ে যদি বলি তাহলে একক কি, একক হবে জুল, জুল পার মোল, একক একক কাটসি এর একক জুল পার মোল পার কেলভিন। তো সিপি এর একক এটাই জুল পার মোল পার কেলভিন। দেন 2 নাম্বার যদি বলি তাহলে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এটাকে আমরা প্রকাশ করব তাহলে কি দ্বারা, সিভি দ্বারা। স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ সিভি। মোলার আপেক্ষিক মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম, ঠিক আছে, এটা হচ্ছে মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার। যাই হোক সিভি এখানে কথা হচ্ছে কি পার্থক্য থাকবে এটার সাথে, স্থির চাপের হচ্ছে স্থির আয়তন, লিখবেন যে স্থির আয়তনে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ শক্তি প্রয়োজন তাকে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বলে। আমরা সিভি দ্বারা প্রকাশ করেছি, সাবস্ক্রিপ্ট ভি। আচ্ছা যাই হোক, তো সিভি ইকুয়াল এখানে কি আসবে তাহলে, সিভি ইকুয়াল হবে তাহলে ডিকিউ বাই এনডিটি, হ্যাঁ এটা সাবস্ক্রিপ্ট ভি মানে হচ্ছে স্থির আয়তনে। এটার ক্ষেত্রে চাপ স্থির থাকবে, এখানে আয়তন স্থির থাকবে আর কি। তো সিপি সিভি এই দুইটার মধ্যে কি পার্থক্য এটা আমরা একটু দেখবো, এবং সিপি সিভির মধ্যে রিলেশন এগুলো আমরা দেখবো। কি কি হইতে পারে, যেমন সিপি আর সিভি কি সমান না কি বড় বা কোনটা ছোট, এগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। তো তোমরা আশা করি ক্লাসগুলো বুঝতেছো, যদি না বুঝে থাকো তাহলে আবার দেখার চেষ্টা করবা, বই থাকলে বইয়ের সাহায্য সহযোগিতা নিবা, ঠিক আছে, অথবা আমাকেও ফোন দিতে পারো, তোমাদের যে শিক্ষক ছিল তোমাদের ক্লাসে তাকেও ফোন দিতে পারো, হ্যাঁ অনেকে ফোন দিতে পারো, যে কোনো সমস্যায় আমরা তোমাদের হেল্প করবো ইনশাআল্লাহ। হ্যাঁ ওকে, ভালো থেকো।